হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জয় স্টাডি চ্যানেল। আমি তোমাদের জয়চাঁদ স্যার। আজকে আমি ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার উত্তর সহ আমি আলোচনা করব আজকে। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আমি স্টার মার্কের সাহায্যে দেখিয়ে দেব। তাই যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 8-এর এই ভিডিওটি দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে এবং প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা খাতাতে নোট ডাউন করে মুখস্থ করে নেবে। তাহলে আর ভিডিওটি আমি বড় না করে শুরু করে দিচ্ছি। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে, কৃষি বিজ্ঞান কাকে বলে? এটি তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এর উত্তর হচ্ছে, বিজ্ঞানের একটি শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের এই শাখাটিকে কৃষি বিজ্ঞান বলা হয়। পরবর্তী প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, এটি তোমরা স্টার মার্ক দিতে পারো। উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলতে কি বোঝো? কৃষি বিজ্ঞানের যে শাখায় সবজি এবং ফল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বলা হয়। পরবর্তী প্রশ্ন, ছোলা, মটর, বিন এগুলি কি জাতীয় ফসল? উত্তর, ছোলা, মটর, বিন হলো ডাল জাতীয় ফসল। পরবর্তী প্রশ্ন, দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও। এটা স্টার মার্ক দিয়ে দিবে। দুটি বাগিচা ফসল হলো চা, কফি। পরবর্তী প্রশ্ন, তিনটি সবজির নাম লেখো। এটি খুব সহজ প্রশ্ন, তোমরা সবাই পারবে। উত্তর হয়ে যাবে টমেটো, বাঁধাকপি, বেগুন হলো সবজি জাতীয় ফসল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এটিকে স্টার মার্ক দিয়ে দিবে। দুটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও। উত্তরে যাবে পাট ও কার্পাস হলো, সরি টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, এটি একটু তোমরা ঠিক করে নেবে। পাট ও কার্পাস হলো তন্তু জাতীয় ফসল। পরবর্তী প্রশ্ন, বিল এবং সরষে কি জাতীয় ফসল? উত্তর হয়ে যাবে তৈলবীজ জাতীয় ফসল। পরবর্তী প্রশ্ন, মশলা পাওয়া যায় এমন দুটি উদ্ভিদের নাম হলো। উত্তর হয়ে যাবে আদা, লঙ্কা হলো মশলা জাতীয় ফসল। পরবর্তী প্রশ্ন, নিম, তুলসী কি ধরনের গাছ? উত্তর হয়ে যাবে নিম, তুলসী হলো ঔষধি গাছ। পরবর্তী প্রশ্ন, এটিকে স্টার মার্ক দিয়ে দিবে। দুটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে আলু, আদা হলো কন্দ জাতীয়, সরি এটা ফসল হবে, এটা একটু কারেকশন করে দেবে তোমরা, জাতীয় ফসলের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, চিনি পাওয়া যায় এমন দুটি ফসলের নাম লেখো। উত্তর হয়ে যাবে আখ, বিট থেকে চিনি পাওয়া যায়। পরবর্তী, দুটি আলংকারিক উদ্ভিদের নাম লেখো। উত্তর হয়ে যাবে ক্যাকটাস, বোগেনভেলিয়া হলো আলংকারিক উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, খারিফ ফসল কখন চাষ হয়? এটি স্টার মার্ক দিয়ে দেবে। উত্তর, সাধারণত বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে খারিফ ফসলের চাষ শুরু হয়। পরবর্তী প্রশ্ন, খারিফ ফসলের চাষ কোন জলবায়ুর উপর নির্ভরশীল? উত্তর, দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, রবি ফসল কখন তোলা হয়? উত্তর, রবি ফসল মার্চ এপ্রিল মাসে তোলা হয়। পরবর্তী প্রশ্ন, এটা একটু কারেকশন করলে, খারিফ ফসলের উদাহরণ দাও। উত্তরে যাবে ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম হলো খারিফ ফসল। পরবর্তী প্রশ্ন, রবি ফসল সাধারণত কোন ঋতুতে রোপণ করা হয়? উত্তর,
রবি ফসল সাধারণত শীত ঋতুতে রোপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ফসলের চাষ শুরু করার আগে কি করা জরুরি? উত্তর, কোনো ফসলের চাষ শুরু করার আগে মাটিকে চাষের উপযোগী করে তোলা জরুরি। পরবর্তী প্রশ্ন, কেঁচো ও অন্যান্য জীবাণুরা মাটির কি উপকার করে? উত্তর, এরা মাটির জৈব অংশ বা হিউমাস বাড়াতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ভূমিকর্ষণ কি? এটি তোমরা স্টার মার্ক দিয়ে দেবে। উত্তর, যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচে আলগা করা হয় তাকে জমি চষা হবে। এটা ঠিক আছে, একটু জমি চষা হবে এটা, বা ভূমিকর্ষণ বলে। পরবর্তী প্রশ্ন, ভূমিকর্ষণের জন্য প্রাচীন কাল থেকে কি ব্যবহার করা হয়? উত্তর, লাঙ্গল ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কৃষিকাজ কি? উত্তর, ফসল উৎপাদনের জন্য কৃষকরা যে সমস্ত কাজ করেন তাই হলো কৃষিকাজ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদেরা জল আর নানান খনিজ মৌল কোথা থেকে পায়? উত্তর, মাটি থেকে উদ্ভিদ জল আর খনিজ পায়। পরবর্তী প্রশ্ন, মাটিতে কি কি থাকে? উত্তর, মাটিতে থাকে বিভিন্ন খনিজ পদার্থ, জল, বায়ু, পচা গলা জৈব বস্তু আর বিভিন্ন জীব। পরবর্তী প্রশ্ন, নিড়ানি বা হো এখানে কি হবে? ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। উত্তর হয়ে যাবে, নিড়ানি হলো চাষের কাজে ব্যবহৃত এক ধরনের যন্ত্র যার সাহায্যে জমি থেকে আগাছা তুলে ফেলা আর মাটি আলগা করা হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে কিসের সাহায্য নেওয়া হয়? উত্তর, ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোথায় ও কেন ডুবিয়ে নেয়? উত্তর, বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো না কোনো রাসায়নিক বীজশোধকে ডুবিয়ে নেয়। ওই রাসায়নিক পদার্থগুলি বীজগুলোকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, কে উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে? উত্তর, মাটি উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে। পরবর্তী প্রশ্ন, স্টার মার্ক দিয়ে দেবে। সার কি? উত্তর, মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয় যেসব পদার্থ তাকে সার বলে। পরবর্তী প্রশ্ন, এখানে টাইপিং মিস্টেক। সার কয় রকমের ও কি কি? এটা হবে, সার কয় রকমের ও কি কি? উত্তরে যাবে, সার দুই রকমের হয় যথা জৈব সার ও অজৈব সার। পরবর্তী প্রশ্ন, জৈব সার কিভাবে তৈরি হয়? উত্তর, মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে তৈরি হয় জৈব সার। পরবর্তী প্রশ্ন, তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা শোষণে, এটা শস্য হয়ে যাবে। শস্য আবর্তন কি? এটা স্টার মার্ক দিয়ে দেবে এই প্রশ্নটি। উত্তর, একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল চাষ করাকে শস্য আবর্তন বলে। এগুলো চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস কি? উত্তর, উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস হলো জল। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের দেহে কত ভাগ জল থাকে? উত্তর, উদ্ভিদের দেহে প্রায় 90% জল থাকে। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের পরীক্ষাতে বারবার দিয়ে দেয়, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়েকটি আগাছানাশক রাসায়নিকের নাম লিখো। উত্তরে যাবে 2,4-D, ডেলাপন, পিক্লোরাম ইত্যাদি। কয়েকটি আগাছার নাম লেখো। উত্তরে যাবে পার্থেনিয়াম, চেনোপোডিয়াম, অ্যামারান্থাস, ঘাস প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ফসলের ক্ষতিকারক কয়েকটি কীটপতঙ্গের নাম লেখো। উত্তর, বিভিন্ন পোকা যেমন পঙ্গপাল, উই, গুবরে জাতীয় পোকা। পরবর্তী প্রশ্ন, অজৈব সার কি ধরনের পদার্থ? উত্তর, অজৈব সার হলো রাসায়নিক পদার্থ।
পরবর্তী প্রশ্ন, অজৈব সার প্রধানত কোন কোন মৌলের ঘাটতি পূরণ করে? উত্তর, অজৈব সার প্রধানত 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে, যথা নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। পরবর্তী প্রশ্ন, মাটিতে অত্যধিক অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে কী ক্ষতি হয়? উত্তর, মাটির আম্লিক ভার বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির কি ক্ষতি হয়? উত্তর, মাটির ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেন বেড়ে যায়? উত্তর, সিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ করলে নাইট্রোজেন বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, কোন ছত্রাকের ফলে গমের মরচিকা রোগ হয়? উত্তর হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনিস। পরবর্তী প্রশ্ন, ফসল ধ্বংসকারী প্রাণীদের কয়েকটি পদ্ধতিতে দমন করা যায় ও কী কী? উত্তর, 2টি পদ্ধতি, যথা রাসায়নিক, একটা হচ্ছে জৈবিক। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কোন মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই করা হয়? উত্তরে যাবে কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামের মেশিনের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, ইঁদুর জাতীয় প্রাণীদের দমনে সাহায্যকারী 2টি রাসায়নিকের নাম লেখো। উত্তর, জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন। পরবর্তী প্রশ্ন, মাড়াই কি? এটি স্টমাক দিয়ে দেবে। উত্তর, দানা জাতীয় ফসলের ভোজ্য অংশ থেকে ফসল উদ্ভিদকে আলাদা করার পদ্ধতিকে মাড়াই বলে। পরবর্তী প্রশ্ন, জাব কি হবে? উত্তর, ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলি আর ভুসি গবাদি পশুদের খাবার হিসেবে দেওয়া হয়। গবাদি পশুদের এই খাবারকে জাব বলে। পরবর্তী প্রশ্ন, ধানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 3 ভাগে ভাগ করা যায়, আউশ, আমন আর বোরো। পরবর্তী প্রশ্ন, উৎপাদন ক্ষমতা অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, 2 ভাগে। অপেক্ষাকৃত কম ফলনশীল দেশি প্রকারের, একটি হচ্ছে উচ্চ ফলনশীল প্রকারের। পরবর্তী প্রশ্ন, আমন ধান কখন চাষ করা হয়? উত্তর, আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মাটি ধান চাষের উপযোগী? উত্তর, কাদা মাটি বা এঁটেল মাটি আমন ধানের পক্ষে উপযোগী। পরবর্তী প্রশ্ন, দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট ভাগগুলি কি? এটা ভাগ হয়ে যাবে। উত্তর, ভাষামানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল, পাটনা 23, বাসমতি প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, রত্না ধান কত দিনের মধ্যে পেকে যায়? উত্তর, 95 থেকে 115 দিনের মধ্যে পেকে যায় হবে। পরবর্তী প্রশ্ন, বোরো ধান কখন কাটা হয়? উত্তর, মার্চ এপ্রিল মাস নাগাদ ধান কাটা হয়। পরবর্তী প্রশ্ন, 2টি দীর্ঘমেয়াদী জাতের ধান বীজের নাম বলো। উত্তর, স্বর্ণ, মাসুরি, পঙ্কজ প্রভৃতি। এগুলো একটু স্টার মার্ক করে দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য কি? উত্তর, ধান ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য। পরের প্রশ্ন, ভারতের কোন কোন রাজ্যে ধানের উৎপাদন বেশি হয়? উত্তর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ুতে ধানের উৎপাদন বেশি। পরবর্তী প্রশ্ন, চাল কোথা থেকে পাওয়া যায়? উত্তর, ধান থেকে চাল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এটি স্টার মার্ক করে দেবে। চালের পুষ্টিগত গুরুত্ব কি? উত্তর, চালে 79.1% কার্বোহাইড্রেট, 6% প্রোটিন এবং 0.4% বিভিন্ন মৌল থাকে। পরবর্তী প্রশ্ন, ধানের ভুসি থেকে কি পাওয়া যায়? উত্তর, ধানের ভুসি থেকে তেল পাওয়া যায়।
পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, থেকে ট্রিপল স্টার দিতে পারো। গোল্ডেন রাইস কি? উত্তর, ভিটামিন এ চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের ধান তৈরি করেছেন যা গোল্ডেন রাইস নামে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, আউশ ধান বোনার সময় জমি কেমন হতে হবে? উত্তর, আউশ ধান বোনার সময় জমি নরম হতে হবে। পরবর্তী প্রশ্ন, ফলের রাজা কাকে বলা হয়? এর জন্মস্থান কোথায়? উত্তর, আমকে ফলের রাজা বলা হয়। আমের জন্মস্থান ভারতবর্ষে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমের চাষ ভালো হয়? উত্তর, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আর নদিয়াতে আমের চাষ সবচেয়ে ভালো হয়। পরবর্তী প্রশ্ন, আম চারার বৃদ্ধিতে কোন সারের চাহিদা বেশি? উত্তর, নাইট্রোজেনের চাহিদা বেশি। পরবর্তী প্রশ্ন, আমে কি কি খাদ্য উপাদান থাকে? উত্তর, আমে প্রোটিন, ফ্যাট ও খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ ইত্যাদি থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। পরবর্তী প্রশ্ন, আম গাছের কয়েকটি কলম পদ্ধতির উল্লেখ করো। উত্তর, আম গাছের কলম পদ্ধতিগুলি হলো জোড় কলম, ভিনিয়ার কলম, চিপ কলম, আটির কলম। পরবর্তী প্রশ্ন, আম গাছের কলমের সবচেয়ে প্রচলিত পদ্ধতি কি? উত্তর, জোড় কলম সবচেয়ে প্রচলিত পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে সাধারণত কোন সময়ে আম চারা লাগানো হয়? উত্তর, আমাদের দেশে সাধারণত বর্ষাকালে আম চারা বেশি লাগানো হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সাধারণত কোন মাসে আম মুকুল আসে? উত্তর, পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাঘ মাসে আম মুকুল আসে। পরবর্তী প্রশ্ন, আম চাষের জন্য কীরকম মাটি উপযোগী? উত্তর, নদী অববাহিকার পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযোগী। পরবর্তী প্রশ্ন, কয়েকটি ভালো জাতের আমের নাম লেখো। কোন আম শেষে পাকে? উত্তর, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপখাস, পেয়ারাফুলি, রানী প্রসাদ, নীলাম, চোষা, আরপালি প্রভৃতি। ঝুমকোচলি আম সব থেকে শেষে পাকে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়? উত্তর, সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন আম সবচেয়ে আগে পাকে? গ্লাপথাস সবচেয়ে আগে পাকে। অঙ্গজ বিস্তার কি? টাইপিং হচ্ছে না, এটা অঙ্গজ বিস্তার কি? উত্তর, উদ্ভিদের কোন একটি অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে অঙ্গজ বিস্তার বলে। এটি কৃত্রিম পদ্ধতিতে করানো হয়। এই টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা চায়ের হয়ে যাবে। চায়ের আদি নিবাস কোথায়? উত্তর, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর অববাহিকায় চায়ের আদি নিবাস। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কি কি? উত্তর, চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর টার্কি পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি কি কি? উত্তর, ভারতের প্রধান প্রধান চা উৎপাদনকারী রাজ্য হলো আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরালা। চায়ের চাষ কোথায় ভালো হয়? উত্তর, 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের গায়ে অম্ল মাটিতে চায়ের চাষ হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন কোন জায়গার চা বিখ্যাত? উত্তর, ভারতে নানা ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে দার্জিলিং, আসাম আর নীলগিরির চা বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কয়েকটি চায়ের জাতের উল্লেখ করো। উত্তর, চীনা জাত, আসামি জাত আর ক্যাম্বোড শঙ্কর জাত। পরবর্তী প্রশ্ন, কিভাবে চা গাছের বংশবিস্তার করানো হয়? উত্তর, বীজ থেকে বা উদ্ভিদ থেকে। এই দুইভাবে চা গাছের বংশবিস্তার করানো হয়। পরবর্তী প্রশ্ন, চা কি ধরনের ফসল? উত্তর, চা এক ধরনের পানীয় ফসল। পরবর্তী প্রশ্ন, চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এটি তোমরা স্টার মার্ক করে দেবে। উত্তর,
তিন ধরনের, এগুলি হলো ব্ল্যাক টি বা কালো চা, সবুজ চা অর্থাৎ গ্রিন টি, আর হচ্ছে উলুং চা। পরবর্তী প্রশ্ন, সারা পৃথিবীতে কোন চা বেশি উৎপাদন হয়? উত্তর, সারা পৃথিবীতে 75% কালো চা উৎপাদন হয়। পরবর্তী প্রশ্ন, কয়েকটি মৌমাছির প্রজাতির নাম লেখো। উত্তর, পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি, ছোট মৌমাছি, ইউরোপীয় মৌমাছি। এটি স্টার মার্ক দিয়ে দেবে। মৌচাষকে বিজ্ঞানসম্মত কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়, এটাই মৌমাছি পালন বা মৌচাষ। এটা স্টার মার্ক দেবে। মধুমক্ষিশালা বা এপিয়ারি কি? মৌমাছি পালন করার জন্য যে প্রাকৃতিক বা কৃত্রিম মৌমাছিদের থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারতে মৌমাছি পালনের জন্য কয় রকম পদ্ধতি ব্যবহার হয়? উত্তর, ভারতে মৌমাছি পালনের জন্য দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, মৌমাছিদের কাছ থেকে আমরা কি কি পাই? উত্তর, মৌমাছিদের কাছ থেকে আমরা মধু আর মোম পাই। পরবর্তী প্রশ্ন, মৌচাকে সাধারণত কয় ধরনের মৌমাছি থাকে? স্টার মার্ক দাও এটা। উত্তর, সাধারণত 3 ধরনের মৌমাছি দেখা যায়, যথা রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। পরবর্তী প্রশ্ন, মৌমাছিরা কি ধরনের জীব? উত্তর, মৌমাছিরা সমাজবদ্ধ জীব। পরবর্তী প্রশ্ন, রানী মৌমাছির কাজ কি? এটা একটু স্টার মার্ক দিয়ে দেবে। উত্তর, রানী মৌমাছির কাজ ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ কি? পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেয়। পরবর্তী প্রশ্ন, পোল্ট্রি পাখি কাদের বলে? উত্তর, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোল্ট্রি পাখি, যেমন হাঁস, মুরগি। পরবর্তী প্রশ্ন, একটি অর্থকারী পাখির নাম লেখো। উত্তর, পোল্ট্রি মুরগি একটি অর্থকারী পাখি। পরবর্তী প্রশ্ন, লেগহর্ন বছরে কটি ডিম পাড়তে পারে? উত্তর, 150 থেকে 200টি ডিম পাড়ে। পরবর্তী প্রশ্ন, দুটি সঠিক মাংস উৎপাদনকারী পোল্ট্রি পাখির নাম লেখো। উত্তর হচ্ছে আসিলার, হচ্ছে চিটাগং। পরবর্তী প্রশ্ন, নন সিটার মুরগি বলতে কি বোঝায় বা বোঝো? উত্তর, যেসব মুরগি ডিমে তা দেয় না তাদের নন সিটার বলে, যেমন লেগহর্ন। পরবর্তী প্রশ্ন, কৃষি বিজ্ঞানে আলোচ্য বিষয়গুলি কি কি? স্টার মার্ক দাও। উত্তর, কৃষি বিজ্ঞানে আলোচ্য বিষয়গুলি হলো মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা, 2 নম্বর পয়েন্ট। ফল, ফুল, সবজি আর সাজানোর কাজে লাগে এমন বিভিন্ন উদ্ভিদের চাষ, 3 নম্বর পয়েন্ট। অধিক ফসল উৎপাদন, 4 নম্বর পয়েন্ট। বিভিন্ন জাতের পশুপালন। পরবর্তী প্রশ্ন, ফসল কি? উদাহরণ দাও। অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয় তখন ওই উদ্ভিদের একসঙ্গে শস্য বা ফসল বলা হয়, যেমন তন্তু জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল। পরবর্তী প্রশ্ন, উদ্যান বিজ্ঞান কি? উদাহরণ দাও। উত্তর, কৃষি বিজ্ঞানের যে শাখায় ফসল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বলা হয়, যেমন টমেটো, বাঁধাকপি, কলা, আঙ্গুর, গোলাপ, জুঁই ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কৃষি কাজ কি? একজন কৃষককে কি কাজ করতে হয়? উত্তর, ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষিকে বেশ কিছু সময় জুড়ে নানা রকম কাজ করতে হয়। এই কাজগুলো হলো কৃষিকাজ, চাষের জমির মৃত্তিকা প্রস্তুতিকরণ, বীজ শোধন, বীজ বপন করা বা বীজ বোনা, কৃষি জমিকে উর্বর রাখতে এবং ফসল বাড়াতে সার প্রয়োগ,
নিয়মিত জলসেচ করা, ফসলের মধ্যে আগাছা জন্মালে তা পরিষ্কার করা, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল পাকলে ফসল তোলা, পরবর্তী হচ্ছে ফসল সঞ্চয় করে রাখা। এটা স্টমাক দিয়ে দিবে। সার কাকে বলে, সার কয় রকমের ও কে কে? উত্তর, একই জমিতে বারবার ফসল ফলানো হলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো ফুরিয়ে আসে, তাই চাষের জমিতে সার মেশাতে হয়। এই সার হলো মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয়। সেসব পদার্থকে সার বলে। এই সার আবার দুই রকম, একটা জৈব সার, একটা হচ্ছে অজৈব সার। পরবর্তী প্রশ্ন, জৈব সার কিভাবে তৈরি হয়? উত্তর, মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে জৈব সার তৈরি হয়। চাষিরা খোলা জায়গায় একটি গর্ত খুঁড়ে সেখানে বর্জ্য পচে যাওয়ার জন্য ফেলে রাখেন। ব্যাকটেরিয়া আর ছত্রাকের বিয়োজন ও রূপান্তর প্রক্রিয়ায় এই সার বর্জ্য পদার্থগুলো পচে গিয়ে জৈব সার তৈরি হয়। পরবর্তী প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এনপিকে কথার অর্থ কী? উত্তর, এক ধরনের রাসায়নিক পদার্থ হলো অজৈব সার। সার কারখানায় তৈরি হয় এবং 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে, যথা এন মানে নাইট্রোজেন, পি হলো ফসফরাস আর কে হলো পটাশিয়াম। এই 3টি হলো অজৈব সার যা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। এগুলো উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। পরবর্তী প্রশ্ন, অজৈব সার কি? অজৈব সার বেশি ব্যবহারের সমস্যাগুলি কি কি? স্টমাক দিবে। উত্তর, অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। সার কারখানায় অজৈব সার তৈরি হয়। এতে থাকে নানা অজৈব লবণ যা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। অত্যধিক অজৈব সার ব্যবহার করলে মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া কাজে বাধা সৃষ্টি করে, মাটির উর্বরা শক্তি বা উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈব সার ব্যবহার না করলে মাটির রসায়ন পাল্টে গিয়ে ভালো চেয়ে ক্ষতি বেশি হয়। অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। মাটি থেকে এই পুষ্টি উপাদান শোষণ করে নেয়। টাইপিং হয়নি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অণুজীব সার কি? উত্তর, মাটির পুষ্টি উপাদানগুলো বজায় রাখার জন্য অনেক সময় মাটিতে নানা রকম মিথজীবী অণুজীব মেশানো হয়, এটাই অণুজীব সার। এই সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, মাটিকে রন্ধ্রযুক্ত করে বায়ু চলাচল বাড়ায়, যা ফসলের পক্ষে খুবই উপকারী। পরবর্তী প্রশ্ন, ভূমিকর্ষণ কি? উত্তর, যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচ আর আলগা করা হয় তাকে ভূমিকর্ষণ বলা হয়। এই ভূমিকর্ষণের জন্য প্রাচীনকাল থেকে লাঙ্গল ব্যবহার হলেও বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে ট্রাক্টরের সাহায্য নেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বীজ বপন যন্ত্র দ্বারা কী উপকার হয়? উত্তর, বর্তমানে জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয়। এর সাহায্যে সঠিক দূরত্ব এবং গভীরতায় বীজ বোনা সম্ভব। এই যন্ত্রের সাহায্যে বীজ বোনা হলে বীজগুলো সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে, ফলে পাখিরাও ওই বীজের নাগাল পায় না। এই যন্ত্র দিয়ে বীজ বপন করলে সময় ও শ্রমের সাশ্রয় হয়। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বুঝো? এটি কয় রকমের ও কী কী? উত্তর, উদ্ভিদের ঠিকভাবে বেড়ে ওঠার জন্য কিছু মৌলের প্রয়োজন। এগুলি হলো উদ্ভিদের পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানকে আবার 2 ধরনের হয়, যথা মুখ্য খাদ্য উপাদান NOHCSMG এবং গৌণ খাদ্য উপাদান হচ্ছে BCUAPMNZNCLMO। পরবর্তী প্রশ্ন, জলসেচ কি? উত্তর, প্রত্যেক জীবেরই বেঁচে থাকার জন্য প্রয়োজন জল। এছাড়া জলের সঙ্গে মিশে পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। ভালো ফসল পেতে গেলে মাটির আর্দ্রতা বজায় রাখা খুবই জরুরি। মাঠের ফসলে তাই নির্দিষ্ট দিন অন্তর জল সরবরাহ করা দরকার।
এটাকে জলসেচ বলে। সাধারণত নদী, হ্রদ, পুকুর, খাল, বিল, জলাধার, কুয়ো, টিউবওয়েল ইত্যাদি জলসেচের কাজে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, আগাছা কি, কিভাবে এরা ফসলের ক্ষতি করে? উত্তর, অনেক সময় চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়াও অন্যান্য আরও কিছু উদ্ভিদ জন্মায়। এই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলিকে আগাছা বলে। এরা ফসলের জল, সার এবং আলোতে ভাগ বসায়, তাই ফসলের বৃদ্ধি ব্যাহত হয়, ফসলের উৎপাদন ব্যাহত হয়। পরবর্তী প্রশ্ন, কিভাবে আগাছা দমন করা যায়? উত্তর, চাষিরা আগাছা দমনের জন্য নানা পদ্ধতি ব্যবহার করেন। যেমন চাষিরা অনেক সময় হাতে করে মাটি থেকে আগাছা তুলে ফেলেন। 2 নম্বর পয়েন্ট, আবার মাটির খুব কাছ থেকে চাষিরা ওই আগাছাগুলো কেটে দেন। 3 নম্বর পয়েন্ট, কিছু রাসায়নিক স্প্রে করে আগাছা দমন করা যায়, যেমন 2,4-D, পিক্লোরাম, ভ্যালাপন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ক্ষতিকারক কীটপতঙ্গের হাত থেকে ফসল বাঁচাতে রাসায়নিক দমন পদ্ধতির ক্ষতিকারক দিকগুলি কী কী? উত্তর, রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা রোগ দেখা দেয়। পরবর্তী পয়েন্ট, অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলি নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রাসায়নিক পদার্থগুলো অনেক সময় মৌমাছি, প্রজাপতির মতো উপকারী পতঙ্গদের মেরে ফেলে। আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়। পরবর্তী প্রশ্ন, জলসেচের পার্শ্ব চাকা বা রাহাত পদ্ধতি বলতে কী বুঝো? উত্তর, পার্শ্ব চাকা বা রাহাত পদ্ধতিতে একটা বড় কুয়ো আর চাকা ব্যবহার করা হয়। চাকার গায়ে অনেকগুলো বালতি লাগানো থাকে। পশুশক্তিকে কাজে লাগিয়ে ওই চাকাটা ঘুরিয়ে কুয়ো থেকে বালতিতে জল তোলা হয়। তারপর সেই জল চাষের জমিতে ছড়িয়ে দেওয়া হয়। এই পদ্ধতিকে পার্শ্ব চাকা বা রাহাত পদ্ধতি বলে। পরবর্তী প্রশ্ন, জলসেচের একটি আধুনিক পদ্ধতির উল্লেখ করো। এটা স্টামাক দিয়ে দিবে। উত্তর, জলসেচের একটি আধুনিক পদ্ধতি হলো ফোয়ারা পদ্ধতি। এই পদ্ধতিতে জলের অপচয় কমানো সম্ভব হয়। চাষের জমিতে ফসলের উপর ফোয়ারার মতো জল দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কিভাবে চাষিরা ফসল সঞ্চয় বা মজুত করেন? উত্তর, সদ্য সংগ্রহ করা ফসলে আর্দ্রতা বেশি থাকে, তাই অণুজীবের আক্রমণ ঘটতে পারে। তাই সূর্যের আলোয় ভালো করে ফসল শুকিয়ে নিতে হয়। তারপর চাষিরা সেই ফসল চটের ব্যাগ বা ধাতব পাত্রে রাখেন। এছাড়াও ব্যাপক মাত্রায় সঞ্চয়ের জন্য শস্যাগার বা বায়ুহীন ঘর ব্যবহার করা হয়। উন্নত মানের এইসব শস্যাগার বায়ুহীন, আর্দ্রতা শূন্য হয়। এমনকি সারাক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাও এখানে থাকে। আবার অনেক সময় গুদামে কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা হয়। পরবর্তী প্রশ্ন, কিভাবে আমের জোড় কলম করা হয়? এটি স্টার মার্ক দিয়ে দেবে। উত্তর, আটি থেকে তৈরি করা একটি চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম করা হয়, সেজন্য এই পদ্ধতির নাম জোড় কলম। কলম করার জন্য চারা গাছ আর উন্নত জাতের আম গাছের শাখা দুটোরই কিছুটা করে অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতুলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। জোড় না লাগা পর্যন্ত চারা গাছটাতে জল দেওয়া হয়। জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত শিয়ন গাছটার জোড়ের নিচের দিকের অংশ ও চারা গাছের জোড়ের উপরের অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বার কেটে ফেলা হয়। জোড় কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিনের জন্য ছায়ায় রাখা হয়, তারপর নার্সারিতে লাগানো হয়। পরবর্তী প্রশ্ন, চায়ের গুণাগুণ উল্লেখ করো। উত্তর, চা পান করলে শরীরের উদ্দীপনা আসে। এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করে।
সবুজ চায়ে থাকে ভিটামিন কে, যা শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ, রেডমেটিক প্রদাহ, হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপ্ত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এদের প্রদাহ প্রতিরোধ আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে। চায়ে থাকে ফ্লেভোনয়েড, টেনিন, উদ্যায়ী তেল আর পরবর্তী প্রশ্ন, চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চাকে কয় ভাগে ভাগ করা যায়? কি উত্তর, 3 ভাগে ভাগ করা যায়। কালো চা, উলং চা, সবুজ চা, গ্রিন চা। তবে এর মধ্যে সারা পৃথিবীতে চা উৎপাদনের প্রায় 75% হলো কালো চা। পরবর্তী প্রশ্ন, পশুপালন কি? উত্তর, প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পেতে কিছু কিছু প্রাণী যেমন মৌমাছি, পোলট্রি, মাছ প্রতিপালন করা দরকার, আর সেই সঙ্গে দরকার তাদের প্রজননের সুব্যবস্থা করা। এটাই হলো পশুপালন। পরবর্তী প্রশ্ন, মৌমাছির কিভাবে মৌচাক তৈরি করে? উত্তর, শ্রমিক মৌমাছির পেটের থলিতে মোম গ্রন্থি থাকে। এই মোম গ্রন্থির ক্ষরণ দিয়ে তারা মৌচাক তৈরি করে। প্রতিটি মৌচাকে অসংখ্য ষড়ভুজাকৃতি প্রকোষ্ঠ থাকে। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে? উত্তর, শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধুথলিতে জমা রাখে। মধুথলিতে মকরন্দের সঙ্গে লালারস মেশে। এর ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়। শ্রমিক মৌমাছি এরপর এই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগরে দেয় আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে। ফলে জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, স্টার মার্ক দিয়ে দেবে এটা কি? মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে? উত্তর, মৌমাছিদের জীবনে 4টি দশা দেখা যায়, যথা ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ রানী। আর পুরুষ মৌমাছি মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়। তারপর ডিম থেকে লার্ভা, আর লার্ভা থেকে হয় পিউপা। এই পিউপারা পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, মৌমাছি পালন বা মৌচাক কি? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতির বর্ণনা করো। উত্তর, বন্য মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুবই অল্প, আর সেটা নিয়মিত পাওয়াও যায় না। আর এই মধুর গুণাগুণগুলো নিয়ন্ত্রণ করা যায় না। তাই বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। এটাই মৌমাছি পালন বা মৌচাক। প্রথমে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। একটি রানী মৌমাছি আর কতগুলি শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। পরে আরও অনেক মৌমাছি এখানে জড়ো হয়। খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। সরষে, তিল, মরি, আম, জাম, লেবু প্রভৃতি গাছ থেকে মৌমাছির মকরন্দ সংগ্রহ করে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এসব গাছ থাকা দরকার। মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, এটা স্টার মার্ক দিয়ে দেবে। মধুর পুষ্টিগুণ সম্বন্ধে লেখো। উত্তর, মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকায় মধু অত্যন্ত পুষ্টিকর। এছাড়া এতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। এছাড়া মধুতে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। পরবর্তী প্রশ্ন, সংগ্রহ ভিত্তিক মাছ চাষ বলতে কি বোঝো? উত্তর, নদ নদী ও বিশাল জলাশয়ে মাছ পালন করা সম্ভব হয় না। তাই নদ নদী ও বিশাল জলাশয়গুলোতে মাছ ধরা হয়। একে সংগ্রহ ভিত্তিক মাছ চাষ বলে। পরবর্তী প্রশ্ন, পালন ভিত্তিক মাছ চাষ বলতে কি বোঝো?
উত্তর পুকুর, খাল, বিল, ডোবা, ভেড়ি প্রভৃতি জলাশয়ে মাছের চারা ছাড়া হয়। নিয়মিত সার প্রয়োগ, খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ ও অন্যান্য পরিচর্যার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়। একে পালন ভিত্তিক বা কালচার মাছ চাষ বলে। পরের প্রশ্ন স্টার মার্ক দিয়ে দেবে, এটা একটা র্যাপ হবে। কার্প কি? উত্তর মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি, মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত, আর দেহের ভিতরে পটকা থাকে, তারাই হলো কার্প, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। পরবর্তী প্রশ্ন স্টার মার্ক দেবে। মেজর কার্পের বৈশিষ্ট্যগুলো লেখো। মেজর কার্পের বৈশিষ্ট্যগুলি হলো আকারে বড়, তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি। উদাহরণ রুই, কাতলা, মৃগেল, কালবোস। পরের প্রশ্ন মাইনর কার্পের বৈশিষ্ট্যগুলি কি? মাইনর কার্পের বৈশিষ্ট্যগুলি হলো আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, উদাহরণ বাটা, পুঁটি ইত্যাদি। এটাকে স্টার মার্ক দিয়ে দেবে। বহিরাগত কার্পের বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর বিদেশ থেকে আমদানি করা হয়, ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননে সক্ষম, সাধারণত গ্লাস কার্প, ঘেঁষো রুই, কমন কার্প, আমেরিকান রুই, সিলভার কার্প ইত্যাদি। পরবর্তী প্রশ্ন কিভাবে ডিম পোনা তৈরি হয়? উত্তর সাধারণত বর্ষাকালে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো গভীর জলে ডিম ছাড়ে আর পুরুষ মাছ তার শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। আর মাছ চাষিরা জাল দিয়ে ছেঁকে ডিম পোনা আর নিষিক্ত ডিমগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে। নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জয় স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।